প্রিয় দর্শক, ওয়ালটন এসি প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আপনাদের সাথে আজকে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। দর্শক, আমরা জানি যে পারিবারিক ব্যবসা পৃথিবীতে অনেক সফল উদাহরণ আছে। আবার পারিবারিক ব্যবসা নিয়ে আসলে অনেক ধরনের যে সেকেন্ড থার্ড জেনারেশনে যে বিভিন্ন ধরনের যে সমস্যার মুখোমুখি হয়, তো সেগুলোর আসলে পৃথিবীতে এবং বাংলাদেশেও সেগুলোর অনেক উদাহরণ আছে। তো আমরা যেটা আজকে টিভিএস একটি রিপোর্ট করেছে যে এই যে ফ্যামিলি ওন বিজনেস, তো এগুলো নিয়ে আসলে গতকাল মেট্রোপলিটন চেম্বার্স এমসিসিআই একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছিল যে এইসব বিষয়ে যে আসলে কি দরকার, কোথায় সমস্যা হচ্ছে। তো সেরকম একটি রিপোর্ট আজকে টিভিএস লিড রিপোর্ট করেছে যে ফ্যামিলি ওন বিজনেস আসলে কি ধরনের, এই যে সাকসেশন প্ল্যান বাংলাদেশে কি আছে না আছে, এগুলো নিয়ে আসলে বিস্তারিত রিপোর্টটি আছে। তো আমরা আলোচনা করব রিপোর্টার রিয়াদ হোসেনের সঙ্গে এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। রিয়াদ, স্বাগতম আপনাকে। তো এই যে ফ্যামিলি ওন বিজনেস, যেটা ধরেন যে যদি বলি যে ওয়ালমার্ট, ইট ইজ ধরেন যে সেঞ্চুরি ওল্ড, মোর দেন একটা ফ্যামিলি ওন বিজনেস। বিএমডব্লিউ ফ্যামিলি ওন বিজনেস। ইভেন আমাদের প্রতিবেশী ইন্ডিয়াতে যদি দেখেন, টাটা মোর দেন 100 ইয়ার্স ওল্ড। সো এ ধরনের কিন্তু অনেক সফল আপনার ফ্যামিলি ওন বিজনেস, সেগুলো শত শত বছর টিকে থাকার উদাহরণ আছে। হ্যাঁ, কোনো কোনো কোম্পানি 500-700 বছরও ফ্যামিলি ওন বিজনেস এগুলো টিকে থাকে। তো বাংলাদেশে যেটা আমরা জানি, অনেক সময় শুনি, বিভিন্ন সময় রিপোর্ট হয়, আমাদের এখানে সেকেন্ড জেনারেশন থেকেই অনেক ধরনের সমস্যা হয়। তো আসলে কালকে আলোচনা হয়েছে, লিডিং এই ফ্যামিলি ওন বিজনেসের ওনাররা ছিলেন, তারা আসলে কি বলে বাংলাদেশে কি অবস্থা এটার। সাজ্জাদ ভাই, আপনাকে ধন্যবাদ। আসলে ওই যে প্রোগ্রামটি আয়োজন করেছিল দেশের, আপনি জানেন, অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী সংগঠন এমসিসিআই, তো সেখানে যে বিষয়টি উঠে এসেছে যে পারিবারিক ব্যবসা যারা একটা সময় খুব ভালো করেছে, বড় হয়েছে, তারপরে সাকসেসরদের মানে তার পরবর্তী জেনারেশনের কাছে যাওয়ার পরে সেই ব্যবসার সেই গতি বা সেই সাফল্য কেন ধরে রাখতে পারে না। আমাদের বাংলাদেশে বিশেষ করে এই প্রবলেমটি, বা বাংলাদেশ মানে বাংলাদেশ মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো আছে, ম্যাক্সিমাম দেশে, আসলে শুধু বাংলাদেশ নয়, অন্যান্য দেশও থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এই প্রবলেমটা আছে যে সাকসেসরদের কাছে যাওয়ার পরে ব্যবসাটা ঠিক ওইভাবে ওই গতিতে কেন, তারা কি বলে, কোথায় মেইন সমস্যা? এখানে আলোচনায় যে বিষয়টা উঠে এসেছে, এবং সেখানে আমি বলে রাখি, সেখানে কিন্তু ওই সিঙ্গাপুর ভিত্তিক একটি ইন্টারন্যাশনাল ল ফার্ম, তারা হচ্ছে এই ধরনের পারিবারিক যে বিষয়গুলো এগুলা নিয়ে তারা এক ধরনের কনসালটেন্সি সার্ভিস দেয়। তো ওই প্রতিষ্ঠানটি তারা একটি পেপারও প্রেজেন্ট করেছে। সেই পেপার এবং আয়োজক বা যারা আলোচনায় ছিলেন তাদের বক্তব্যে মোটা দাগে যেটা উঠে এসেছে যে একটা ব্যবসাটা পরবর্তীতে কিভাবে যাবে সেটার কোনো প্রপার গাইডলাইন না থাকা, গাইডলাইন অথবা যেটাকে কেউ কেউ বলে যে আমাদের কনস্টিটিউশন, এই ধরনের একটা দেশের কনস্টিটিউশন যেরকম, এটা ব্যবসা পরবর্তীতে কিভাবে যাবে তার একটা কনস্টিটিউশন, এটার সুনির্দিষ্ট কোনো এই ধরনের গাইডলাইন না থাকা, এটি একটি কারণ। ওই ফার্স্ট জেনারেশন বাবা বা যারা এটা করেছে, যে তার পরবর্তী জেনারেশন আসবে, তো এটা তো এই ফার্স্ট জেনারেশনেরই করে যাওয়ার কথা। এক্স্যাক্টলি সেটাই অর্থাৎ যারা সাকসেসরদের কাছে যাওয়ার আগে এই কাজটা ঠিক করে যাওয়া, আসলে যে এটি কে চালাবে, কিভাবে চলবে, এই সব কিছু একদম পরিষ্কারভাবে বলা। তো সেইটার অভাব বাংলাদেশে, এটা একটা অন্যতম কারণ। আরেকটি হচ্ছে ফ্যামিলি গভর্নেন্সের কথা বলা হচ্ছে, কর্পোরেট গভর্নেন্স, অর্থাৎ আপনি ব্যবসা আছে, ফ্যামিলি আছে, ফ্যামিলিতে অনেকেই আছে, এবং প্রত্যেকে আপনি স্বাভাবিকভাবেই যখন ব্যবসা প্রতিষ্ঠান ইনকাম করবে, প্রফিট করবে, সবাই এটার মুনাফার অংশীদার হবে, ঠিক আছে, কিন্তু এটি কে চালাবে, কে যোগ্য? এটি কি যিনি বড় তিনিই চালাবেন, মানে বড় মানে পরিবারে ফ্যামিলিতে বড়, অথবা ছেলে হয়েছেন বলে উনিই চালাবেন, এরকম, নাকি আসলে যার যোগ্যতা আছে, অথবা ইভেন এদের মধ্যে কারো, ওনাদের সবার চাইতে যদি বাইরের কোনো একজন লোক যোগ্য থাকে তাকে দিয়ে চালানো, প্রফেশনাল, এক্স্যাক্টলি, তারা তো হচ্ছে মালিক। কিন্তু কোম্পানিটা তো এই যে বিদেশে যারা ধরেন যে ডিকেডস, সেঞ্চুরি ওল্ড ফ্যামিলি বিজনেস যেগুলো টিকে আছে, দিস আর রান বাই প্রফেশনালস পিপল। এক্স্যাক্টলি। তো এই বিষয়গুলাই যে এটি বাংলাদেশে বহুত ব্যবসা আছে, বিলিয়নস ডলার টার্নওভার তাদের, 2-3-4 বিলিয়ন, কিন্তু ওয়ান ম্যান শো।
এক্স্যাক্টলি, যে কেউ মারা গেলে পরবর্তীতে আসলে কি হবে, নোবডি নোজ ইট। এবং বাংলাদেশে এই উদাহরণ আছে, অর্থাৎ ব্যবসা এবং পরিবারটাকে আলাদা করা, মানে ব্যবসা ব্যবসায়ের মতো চলবে একদম প্রফেশনাল ওয়েতে। বাংলাদেশে কিন্তু এই ধরনের সফল উদাহরণ আছে। গতকালকেই আমরা সেখানে দেখলাম যে দুজন যারা বক্তব্য দিলেন, বিশেষ করে স্কয়ার গ্রুপ, আপনি জানেন স্যামসন এইচ চৌধুরীর হাতে তৈরি প্রতিষ্ঠানটি কিন্তু তার সাকসেসরদের কাছে, তার সন্তান উত্তরাধিকারীদের কাছে সফলভাবে চলছে। ইভেন আরো পুরনো ব্যবসা প্রতিষ্ঠান আমরা যদি বলি যে ইস্পাহানি, এটি তো একসময় ইরানের একটি জায়গা, ইস্পাহান থেকে ভারতের হয়ে তারপরে কলকাতা হয়ে একটা পর্যায়ে যখন বাংলাদেশ অর্থাৎ 1947-48 সময়ের ওই সময়টায় তারা এসে চট্টগ্রামে তাদের ব্যবসার গোড়াপত্তন করেছেন এবং ফাইনালি কিন্তু এখানে বেশ ভালোভাবেই বাংলাদেশে তাদের এই ব্যবসাটা এই জেনারেশনের হাতেও টিকে আছে। তো তারা আসলে যে বিষয়টা তারাই বললেন যে আপনার ব্যবসা এবং ফ্যামিলি, ব্যবসা একদমই প্রফেশনালদের হাতে থাকবে, তাহলেই ব্যবসাটা টিকবে। আর হচ্ছে এরপরে আমরা আরও কথা বলেছি ওখানে যারা উপস্থিত ছিলেন, ভ্যালুস, ফ্যামিলি ভ্যালুস এখানে কতটা ইম্পর্টেন্ট, আপনার কালকে আলোচনায় কি এই সব বিষয় এসেছে? ডেফিনেটলি এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ফ্যামিলি ভ্যালুজের বিষয়টা অনেকের বক্তব্যেও কিন্তু এসেছে যে আপনার এইটি আসলে এটি মানে হয়তো সরাসরি কোনো ব্যবসায়ের ক্ষেত্রে হয়তো দেখা যায় না, কিন্তু এর প্রভাবটা কিন্তু অনেক বড়। একটা ব্যবসা বা একটা ফ্যামিলি মেম্বারদের মধ্যে, সাকসেসরদের মধ্যে পরবর্তীতে এটাকে কিভাবে মেনে নেওয়া অথবা এই যিনি যোগ্য তাকে ছেড়ে দেওয়া, এই জিনিসগুলা এটি আসলে ভ্যালুজের বিষয়। কিন্তু এই জিনিসগুলা তো বাংলাদেশে এখনও একটা গুরুত্বপূর্ণ কারণের পেছনে আছে। কিন্তু বাংলাদেশে আসলে আপনি দেখবেন অন্যান্য দেশগুলোতে 3-4 জেনারেশন পরে দেখা যাচ্ছে, বাংলাদেশে কিন্তু আমরা খেয়াল করবো মোস্টলি এখন সেকেন্ড জেনারেশনের হাতে আসলে ব্যবসা, তো থার্ড জেনারেশনও খুব কমে আসছে। তো এইটি এখানে কালকে যেমন ডিবিএল গ্রুপের এম এ রহিম ফিরোজ, উনি ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান, উনি একটা গুরুত্বপূর্ণ কথা উনি বলছেন যে আমাদের এই যে ম্যাক্সিমাম ক্ষেত্রে, উনি একটা তথ্য দিলেন যে পৃথিবীব্যাপী যে বড় বড় যতগুলো প্রতিষ্ঠান আছে, ব্যবসা আছে, তার 80% উপরে হচ্ছে পারিবারিক ব্যবসা। এবং কিন্তু বাংলাদেশে এসে আমরা খেয়াল করলাম যে গত কয়েক বছর ধরে, বিশেষ করে রিসেন্ট সময়টাতে, যখন ফ্যামিলির সিনিয়র যার হাত ধরে ব্যবসাটা তৈরি হয়েছে, তিনি তার মৃত্যুর পরে অথবা তিনি যদি ব্যবসায় না থাকতে পারেন, না চালাতে পারেন, এরপরে ফ্যামিলি মেম্বারদের মধ্যে এক ধরনের একটা প্রবলেম তৈরি হয়ে যায়। সেটা আইনি কোনো ক্ষেত্রে আইনি লড়াই পর্যন্ত হয় এবং একটা পর্যায়ে গিয়ে হয়তো ভাগ হয়ে যায়, আলাদা হয়ে যায়। আলাদা হয়ে যাওয়ার পর কেউ হয়তো কিছুটা সফল হন, আবার কেউ সফল হতে পারেন না। তো ফাইনালি আসলে এই যে একটা বিশাল প্রতিষ্ঠান তৈরি হলো, সেই প্রতিষ্ঠানটা থাকছে না। উনি এই বিষয়টাই বললেন যে এখানে যে আমাদের যে একটা ওনার বক্তব্য অনুযায়ী হচ্ছে যে একটা দেশের আমাদের কি কনস্টিটিউশনের মতো সেম একটা কনস্টিটিউশন একদম ক্লিয়ার এখানে থাকবে যে হ্যাঁ, কনস্টিটিউশন মিন্স এখানে ধরেন যে মানে কনস্টিটিউশন, এটা তো একটা কোম্পানির থাকে, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন ব্লা ব্লা এইসব থাকে, কিন্তু এটা হচ্ছে সাকসেশন প্ল্যান থাকতে হবে একটা। ফার্স্ট জেনারেশন, সেটা বাবা হোক, মা হোক, এনিবডি যারা চালায়, যে তার 4 ছেলে মেয়ে, সে একাই মালিক ছিল কোম্পানিটা, সেই বিল্ড আপ করেছে। তো তারপরে ধরেন যে তার ছেলে মেয়ে হয়েছে, তো তারা প্রত্যেকে বিয়ে করেছে, 8 জন হলো। হ্যাঁ, সো 8 জন কিন্তু কোম্পানি উনি একা চালাতেন। সো এরপরে কিন্তু 8 জন যুক্ত হয়ে যাচ্ছে কয়েক বছরের মধ্যে। সো তখনই তো ধরেন যে এক ধরনের, সো ওনার যদি এই একটা উত্তরাধিকার প্ল্যান, কে কি করবে না করবে এগুলো না থাকে, আর এখানে ফ্যামিলি ভ্যালুজ ম্যাটার, এখানে যদি পরবর্তী জেনারেশনের কেউ আসলে ভ্যালুজ বা ব্যবসাটা না বুঝে, সো সেটা কিন্তু সমস্যা হতে পারে। আপনার লাস্ট প্রশ্ন, পিডব্লিউসি বাংলাদেশের ফ্যামিলি বিজনেস নিয়ে আপনার একটা স্টাডি করেছিল, ওরা আসলে কি বলেছিল এই স্টাডিতে? পিডব্লিউসির এই স্টাডিটা 2019-এর একটা স্টাডি ছিল, এর পরেও আরেকটি স্টাডিও ছিল। তো সেখানে আসলে মোটা দাগে যেটা এসেছে যে বাংলাদেশে মানে 90%-এর ক্ষেত্রেই তারা সাকসেসরদের কাছে বিজনেস ছেড়ে দিতে চান, কিন্তু এই যে বিজনেস ছেড়ে দেওয়ার যে প্ল্যানটা, যেটি এই মাত্রই আমাদের আলোচনায় আসছে, সেটি ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেই প্ল্যানটা থাকে না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই। তো যার কারণে এটাকে তারা বলেছেন যে তাদের রিপোর্টে উঠে থাকে না। এটা কি ধরেন যে আমরা করতে পারি না, আমাদের ওই স্কিলটা নাই, নাকি আসলে আমরা ওই প্ল্যানটা করতে চাই না? কালকের আলোচনায় কি বিষয়ে
এগুলো তো আসলে রকেট সায়েন্স না। ডেফিনেটলি এটা এটা আসলে মানে চাইলে যে সম্ভব না তা না, তবে হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ বিষয় এসেছে আলোচনায় যে এখন যারা করতে চান, তো বাংলাদেশে আসলে আইনগত সম্ভবত এই জায়গাগুলোতে এখনো যারা আইনি সাজেশন বা সাপোর্ট দিবেন তারাও এখনো পর্যন্ত পুরোপুরি, যেহেতু প্রবলেমগুলো রিসেন্ট সময়ে ক্রিয়েট হচ্ছে, ডেফিনেটলি সমাধানগুলো আস্তে আস্তে আসবে, এখনো পর্যন্ত সেভাবে নেই। যেমন একজন বললেন, ওই এম এ রহিম ফিরোজই বললেন যে ওনারা যদি কোনো একজন লয়ারকে হয়তো বললেন যে একটা ভালো একটা প্র্যাকটিস, গুড প্র্যাকটিস কী আছে সেটি বের করার জন্য, ওনারা গুগল করে ওই যে ইউএসের ধরা যাক বা ইউরোপের কোনো একটা দেশের কোনো একটা কোম্পানির একবারে একটা দাঁড় করায় দেয়। এখন যেই প্রবলেমটা হয় যে ইউএসএ অথবা ইউরোপের কোনো একটা গুড প্র্যাকটিস, কোনো প্রতিষ্ঠানের গুড প্র্যাকটিস, সেটা বাংলাদেশের বাস্তবতার সঙ্গে কতটুকু খাবে সেটি একটু গুরুত্বপূর্ণ বিষয়। এটি হয়তো সব কিছু নাও হতে পারে, ফলে এরকম কাট বা কপি পেস্ট টাইপের আসলে এই কাজগুলো বাংলাদেশের ক্ষেত্রে সেভাবে সফল নাও হতে পারে। পিডব্লিউসির এখানেও আসলে ওই বিষয়গুলো এসেছে যে আমাদের এই প্ল্যানটা ম্যাক্সিমামের ক্ষেত্রেই এই সাকসেসরদের কাছে যাওয়ার যে গাইডলাইন, পরিষ্কার কোনো গাইডলাইন না থাকে, যেটাকে তারা বলছেন অ্যালার্মিং, এবং এই সমস্যাগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সামনের দিকে আরও বাড়বে। কারণ এখন আমাদের অনেক বড় বড় প্রতিষ্ঠান বাংলাদেশে তৈরি হয়েছে যাদের হাজার হাজার কোটি টাকা ইয়ারলি টার্নওভার আছে। এই প্রতিষ্ঠানগুলো যখন সাকসেসরদের কাছে যাবে, সেকেন্ড জেনারেশন, ইভেন এখন তো সেকেন্ড জেনারেশনে এই প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে, থার্ড জেনারেশন তো আরও পরে, অথচ পৃথিবীতে সফলভাবে থার্ড, ফোর্থ জেনারেশন, ফিফথ জেনারেশন পর্যন্ত চলে যাচ্ছে শুধুমাত্র সঠিক গাইডলাইন থাকার কারণে। তো এই গাইডলাইনটাই আসলে গুরুত্বপূর্ণ। ইয়েস, বাবার তৈরি করা সাম্রাজ্য আসলে এটা সন্তানেরা কতটুকু এগিয়ে নিতে পারছে এগুলো বাংলাদেশ অলরেডি, যদিও বাংলাদেশ ধরেন যে আমরা অন্য অন্য অনেক দেশের তুলনায় অনেক নতুন ইকোনমি, আমাদের ইকোনমিটাও গ্রো করেছে নতুন, সো এগুলো নিয়ে হয়তো যেহেতু আলোচনা হচ্ছে, খুব ভালোভাবেই আলোচনা হচ্ছে, আশা করি সামনে এগুলো আসলে সমাধান হয়ে যাবে, সবাই বুঝতে পারবে। বাট হয়তো স্টক মার্কেটে আমাদের না আসা এই কোম্পানিগুলো, এটাও একটা রিজন যে আসলে রেগুলেশনস, প্রফেশনালিজম, গভর্নেন্স, পাবলিকলি লিস্টেড হলে হয় কি পাবলিক ওন করে কোম্পানির এই মালিক, এবং লিস্টেড হলে তখন তাকে কিছু রেগুলেশনস মেনে চলতে হয়, রেগুলেশনস মেনে চলতে হয়, এবং সে মারা গেলেও তো কোম্পানিটা আসলে থাকে। সো এগুলোও আসলে চিন্তা করতে পারে আমাদের দেশের যে ওনার, একটা স্টক মার্কেটে লিস্টেড না হওয়ার যে একটা টেন্ডেন্সি, আমার মনে হয় যে তারা এগুলো ভাবতে পারে। সো রিয়াদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএসে সময় দেওয়ার জন্য। দর্শক, আলোচনা করলাম আমরা যে পারিবারিক ব্যবসা এবং কি ধরনের আসলে বাংলাদেশে তারা উত্তরাধিকার যে পরিকল্পনা সেগুলো নিয়ে কি ধরনের সমস্যা ফেস করে এবং সামনে আসলে তাদের কি করা দরকার, এই বিষয়গুলো নিয়ে ব্যবসায়ীরা আলোচনা করেছেন গতকাল একটি প্রোগ্রামে। তো আমরা সেটার রিপোর্টের বেসিসে রিপোর্টারের সাথে আলোচনা করলাম, বিশ্লেষণ করলাম, আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।